সকল ডায়মন্ডদেরকে দাওয়াত দিচ্ছে, অনেকেই দাওয়াত দিচ্ছি। যারা আসছে তাদেরকে ধন্যবাদ, এবং যারা আসে নাই অবশ্যই তাদের আন্তরিকতা আছে, হয়তো কোনো না কোনো ব্যস্ততার কারণে তারা আসতে পারে না। আমি আমাদের সভাপতিকে অনুরোধ করি তাহলে আমাদের কমিটি গঠন করবো, তার আগে আশরাফ ভাই আমার মতে প্রেক্ষাপটটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। উপস্থিত আজকে সবার সমগ্র সভাপতি, উপস্থিত ডেস্টিনি 2000 লিমিটেডের আদালত কর্তৃক প্রদত্ত বোর্ডের বোর্ড পরিচালকগণ, শেয়ারহোল্ডারগণ, ডায়মন্ডগণ এবং অন্যান্য সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সালাম। আসলে সমসাময়িক পরিস্থিতিটা আমাদের, আমরা অত্যন্ত এক জায়গায় অনেক নিরাশ, আবার এক জায়গায় আমরা অনেক বেশি আশা রাখছি। আমি ছোট্ট একটা পয়েন্টের আলোকে আমি আমার আলোচনাটা শুরু করতে চাই। আমি উপস্থিত সবাইকে বিষয়টা অনুধাবন করার জন্য আমি অনুরোধ করি। 2012 সালের আগ, 2012 সাল থেকে 24 সাল, এই আলোচনাগুলো কিন্তু আসলে প্রত্যেকটা মিটিংয়ে আমাদের হয়, এবং এই আলোচনাগুলো করে আমি আসলে সময়টা নষ্ট করতে চাই। পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারাটাই হচ্ছে সবচেয়ে যৌক্তিক কাজ। এই মুহূর্তে সরকারের পট পরিবর্তনের পর আমরা যেটা বিশ্বাস করেছি বা বিশ্বাস করি বা আমরা যেটা প্রচার করি, সেটা হচ্ছে যে আমরা বিগত সরকারের আমরা নির্যাতনের শিকার। স্বাভাবিক অর্থে সরকার পরিবর্তন হয়েছে, বিভিন্ন নির্যাতিত সংস্থা আমরা দেখেছি যে অনেক ব্যাংক, অনেক বীমা, অনেক টেলিভিশন মিডিয়া প্রতিষ্ঠান, অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান দখলদার মুক্ত হয়েছে এবং তারা সগৌরবে স্বমহিমায় ফিরে আসার উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা জানেন যে দিগন্ত টিভির মতো টিভিও কিন্তু সম্প্রচারের কি পেয়েছে, অনুমোদন পেয়েছে। 21 টিভি সরকার সমর্থিত, বিগত স্বৈরাচার সরকার সমর্থিত মহল দ্বারা দখলকৃত ছিল, সেটাও কিন্তু পূর্বের মালিকানায় ফেরত এসেছে। আমরা এও দেখেছি যে এনটিভি মুসাদ্দিক আলী ফালু সাহেবও কিন্তু এনটিভির দায়িত্বভার আবার কি করেছেন, গ্রহণ করেছেন। ইসলামী ব্যাংক, ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সহ একাধিক প্রতিষ্ঠানে বিগত সরকারের যারা বৈষম্যের এবং দখলদারিত্বের শিকার হয়েছে, তারা কিন্তু পুনর্গঠিত হচ্ছে এবং তারা ব্যবসায় ফিরে আসছে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি বিশ্বাস করতে হয় আমাদেরকে যে বিগত কথাগুলো সত্য, যে সরকার আমাদের উপর কি করেছে, নিপীড়ন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, আমাদের এই প্রতিষ্ঠানের কর্মসংস্থানকে বন্ধ করে দিয়েছে, তাহলে এটা আমরা যদি এটা বলে থাকি, আমরা যদি এটা বিশ্বাস করে থাকি, তাহলে আমি মনে করি আমাদের সময় এসেছে এই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনা। টোটাল ডেস্টিনির প্রেক্ষাপটে আমি ডেস্টিনিকে দুটি ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডকে, একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের 49 জন মালিক, তারা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, আর ডায়মন্ড হচ্ছে ব্যবসার মালিক। যতজন ডায়মন্ড আছে তাদের অধীনেই পিএইচডিরা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই একটা ব্যতিক্রম ব্যতীত তাদের অধীনেই এক্সিকিউটিভরা আছে। তাহলে ডেস্টিনি যে ব্যবসা করে, ব্যবসা হলে মালিক পক্ষের লাভ হবে, বাট ব্যবসার মালিক হচ্ছে ডায়মন্ড। তাহলে এই প্রতিষ্ঠানকে মুক্ত করার জন্য, এই প্রতিষ্ঠানকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে জিনিসটি দরকার, সেটা হচ্ছে একটা ঐক্য দরকার। সেই প্রয়োজনীয়তা থেকেই আমি 12 তারিখে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করি যে বৈষম্যহীন কর্মসংস্থানের প্রয়োজনে
প্রয়োজন ডেস্টিনি গ্রুপের অনুযায়ী, এবং যে যার অবস্থান থেকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার একটা ডাক দেই, বিশেষ করে আমাদের শেয়ার হোল্ডার ডিরেক্টর এবং ডায়মন্ডের পাশাপাশি ডিস্ট্রিবিউটারদের। তার কারণ হচ্ছে যে যেহেতু আমরাই ব্যবসার মালিক, ব্যবসা এবং প্রতিষ্ঠান আমরাই এটার মালিক, এবং বাংলাদেশে যদি আমরা বলে থাকি যে লক্ষ লক্ষ বিনিয়োগকারী, তাহলে এই বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগকারী সৃষ্টি করেছেন কিন্তু ডায়মন্ড পিএইচডি এক্সিকিউটিভরা। তাহলে যত দায় দায়িত্ব, মাঠের সাংগঠনিক দায় দায়িত্ব কিন্তু চলে আসে পিএইচডি ডায়মন্ড এক্সিকিউটিভদের উপর, এবং তাদেরকে সেই দায় দায়িত্ব তারা ফুলফিল করাতে হবে প্রতিষ্ঠানের মাধ্যমে। তো অত্যন্ত আশার বিষয় হচ্ছে এই যে আমরা ইতিমধ্যে অনেকগুলো মিটিং করেছি, একাধিক ডায়মন্ড মিটিং করেছি, কম বেশি আজকেও যদি আমি হিসেব করি, যদিও মমিন মিয়াজির সাথে আমার কথা হয়েছে, আগের প্রোগ্রামগুলোতে ব্যস্ততার কারণে আসতে পারেনি, আজকে উনি প্রথম অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ জানাই। রশিদ ভাইকে ধন্যবাদ জানাই, আব্দুল্লাহ মামুনকে ধন্যবাদ জানাই, তারপরে নজরুল না কত ভালো আসছে, তো ধন্যবাদ জানাই যে তারা আজকের মিটিংয়ে অংশগ্রহণ করেছে। তা আমি যদি ভুল না করি 3টা মিটিং হচ্ছে ডায়মন্ডদেরকে নিয়ে আমাদের। সেই 3টা মিটিংয়ে আমার ধারণা অনুযায়ী প্রায় 60-এর কাছাকাছি ডায়মন্ডরা কিন্তু আমরা এই 3টা মিটিংয়ে আমরা উপস্থিত হতে সক্ষম হয়েছি, এবং আমাদের পরিচালকদের মধ্যে, শেয়ার হোল্ডারদের মধ্যে ইতিমধ্যে আমরা 26 জন শেয়ার হোল্ডারকে নিয়ে আমরা জুমে মিটিং করতে সক্ষম হয়েছি, এবং অ্যাকচুয়ালি 26 জন না, আরো 2 জন আছে, মঈন ভাই আর খাইরুন্নেসা একই কথা, তাহলে 27। ইন্ডিয়া ছিল এখানে, আবার ধরেন ফরহাদ আর ম্যাক একই কথা, ম্যাক অংশগ্রহণ করা মানে ফরহাদ অংশগ্রহণ করা। তো মোটামুটি আমরা 28 জন শেয়ার হোল্ডার সেই মিটিংয়ে উপস্থিত ছিল, এবং সবাই এক বাক্যে একটা জিনিস তারা মেনে নিয়েছে, আমাদেরকে উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে যে ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদেরকে আগামী দিনগুলো ঐক্যবদ্ধভাবেই আমাদেরকে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। এখন এই ঐক্যের বিষয়ে কোনো বৈষম্য থাকা যাবে না, আমরা ঐক্যবদ্ধ, এখানে কোনো বৈষম্য থাকা যাবে না, কারণ আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমি গত মিটিংয়েও বলেছি যে ডেস্টিনি 2000 লিমিটেডের নীতি, আদর্শ, দর্শন হচ্ছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। তার মানে আমরা সকলকে নিয়ে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব। সেখানে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় এখানে দ্বিধাবিভক্ত হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। 2001 সালে যারা এসেছে তাদের যেমন অবদান আছে, 2012 সালে যারা সিআইডি ক্রিয়েট করেছে তাদেরও কিন্তু অবদান আছে। প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকতার দিক থেকে অদ্যাবধি পর্যন্ত যারা যেভাবে প্রতিষ্ঠানের সাথে যুক্ত, প্রত্যেকেরই স্ব ক্ষেত্রে তাদের একটা অবদান আছে, এবং সেই অবদানকে আমরা কখনো খাটো করে বা কারণ কোনোটার সাথে আমরা কম্পেয়ার করতে চাই না। যার যার অবস্থান থেকে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ অ্যান্ড কন্ট্রিবিউশন অবশ্যই আছে। এখন সমসাময়িক সময়ে যে বিষয়গুলো আমাদের নজরে এসেছে তার মধ্যে আমি সর্বশেষ বিষয়টা আলোচনায় এনে বাকি বিষয়টা আনতে চাই। ধরেন হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনের একটা বিজ্ঞপ্তি 4 তারিখের একটা পত্রিকায় প্রদান করা হয়েছে। তো একটা কমিটির মেয়াদ শেষ হলে আরেকটা কমিটি দায়িত্ব গ্রহণ করবে, এটা সাংবিধানিক নিয়ম, বা এটা সমবায় যে উপ আইন আছে সেই আইনে এটা বিধিবদ্ধ নিয়ম। তো সেই নিয়মকে পালন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা আমি যখন জিনিসটা জানতে পারি তখন আমি সাবেক কমিটিতে, মানে যেহেতু কমিটিটা সাবেক হয়ে গেছে, আমি সেই কমিটির 2-1 জনের সাথে আলোচনা করলাম যে আপনারা যে দায়িত্ব হস্তান্তর করে নতুন অ্যাডহক কমিটি হয়েছে, সেই অ্যাডহক কমিটিতে যে 3-4 জনের নাম এসেছে, 3 জনের নাম এসেছে, সেই 3 জনের নাম কি আপনারা প্রদান করেছেন? যেমন সেই কমিটিতে সহসভাপতি হিসেবে ছিল জাকির ভাই, তারপরে সদস্য হিসেবে রতন ভাই ছিল, আমিন ছিল সম্ভবত, বা জহির ছিল, বোরাম ছিল। আচ্ছা,
তো তারা আমাকে জানালো যে না, আমরা নতুন অ্যাডহক কমিটিতে কিভাবে নাম এসেছে আমরা জানি না, বা নির্বাচনের তফসিল ঘোষণাও যে হয়েছে এটা আমরা জানি না, দায়িত্ব হস্তান্তর করেছে তো আমাদের। এবং দায়িত্ব হস্তান্তরের বিষয়টাও সম্পর্ক ওনারা অবগত না। হ্যাঁ, 120 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে, কিন্তু এই কমিটিটা গঠন হয়েছে ধরেন 40 দিন বা 50 দিন, আমি ধরে নিচ্ছি 50 দিন, তাহলে এখনো কিন্তু 70 দিন সময় আছে। তো যে টাইমে 4 তারিখের পত্রিকায় এসেছে, যে টাইমে আমাদের সমস্ত ফোকাসটা হচ্ছে 5 তারিখের আদালতের রায়কে কেন্দ্র করে, যেখানে আমরা প্রস্তুতি গ্রহণ করছি যে 5 তারিখে আমাদের জন্য আল্লাহর রহমতে একটা সুসংবাদ, যাদের প্রচেষ্টায় আসুন একটা সুসংবাদ কি আসবে, সেই মুহূর্তে আমাদের টোটাল ফোকাসটা যখন একদিকে, বিগত সরকার যেরকম কোনো একটা ঘটনা ঘটাইতে হইলে আগে মিডিয়াতে আরেকটা জায়গায় মানুষকে ফোকাসে নিয়ে যায়, তারপরে কি করে ওই ঘটনাটা ঘটায়, ঠিক হঠাৎ করে ওই 4 তারিখে আমরা যখন 5 তারিখে সত্য বিবোধ, তখন 4 তারিখের একটা জিনিস আসলো, এবং 11 তারিখ সদস্য নবায়নের মানে তারিখ দিয়ে একটা বিজ্ঞপ্তি প্রচার করা হবে। তো আমি যখন অ্যাডহক কমিটির 2-1 সদস্যকে প্রশ্ন করলাম যে এইটা যে আপনারা করেছেন, নির্বাচন করতে হবে, এটা আইনি বাধ্যবাধকতা, তবে নির্বাচনটা কিভাবে হবে? তো বললো যে এই নির্বাচন ওপেন, নির্বাচন হচ্ছে ওপেন, সবাই সদস্য হবে, তারপরে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিদ্বন্দ্বিতা করার পরে যারা জিতবে তারা হবে। বাট আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা লিডারশিপে বিশ্বাসী, বিগত দিনও আমাদের মধ্যে কোনো প্যানেল তৈরি হয় নাই, আমরা আগামী দিনেও কোনো প্যানেল তৈরির কি পক্ষে না। তাহলে এভাবে একটা নির্বাচন পরস্পর বিরোধী প্যানেল দিয়ে, ধরেন আমি প্যানেলে প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ালাম, চেয়ারম্যান হিসেবে দাঁড়ালাম, ধরেন আমার একজনও ভোটার নাই, আমার প্রতিপক্ষ মিস্টার এক্স দাঁড়াইছে, সে 500 টাকা করে দিয়ে 100 জনকে কি বানাইছে, ভোটার বানাইছে। এখন আমি যখন নির্বাচনে হেরে যাব, আমি কি একটা প্রতিপক্ষ জায়গায় অবস্থান করব না? অবশ্যই করব। তাহলে মাল্টিপারপাসের আমাদের 2006 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা কোনো কমিটি গঠনের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বা এই ধরনের প্রচেষ্টা কিন্তু আমরা দেখি। তো হঠাৎ করে এত বেশি গণতন্ত্র এখানে চলে আসছে, তাহলে এই গণতন্ত্রটা হঠাৎ করে আমার মধ্যে একটা কি সন্দেহ তৈরি করছে। আবার এরকমই আরেকটা প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি 2000 লিমিটেড পরিচালনার ক্ষেত্রে আবার একটা স্বৈরতন্ত্র, যে না এইটা না হলে ডেস্টিনি পরিচালনা করা যাবে না, অথচ সেই ইস্যুটা কিন্তু মাল্টিপারপাসে কি নাই। তাহলে আলোচনার ভিত্তিতে যদি কমিটি গঠন করা না হয়, আমি এই কমিটি গঠন প্রক্রিয়াটাকে আমি আসলে আমার কাছে যথোপযুক্ত সময় উপযোগী মনে হচ্ছে। তো আমি তাই ডায়মন্ড ভাইদের প্রতি আহ্বান করব যে যারা শেয়ার হোল্ডার হিসেবে ডায়মন্ড আছেন, তারা তো একটা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব কি করছেন, যেহেতু প্রতিটি প্রতিষ্ঠানে, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগ আছে 2টি প্রতিষ্ঠানে, ডিস্ট্রিবিউটারদের, আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটারের বিনিয়োগ আছে 2টি প্রতিষ্ঠানে, একটা হচ্ছে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, আর একটা হচ্ছে কি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড। আচ্ছা, তাহলে এর অধীনে আমাদের আরো 32টা বা 33টা বা 34টা কোম্পানি আছে, যার মালিকানায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে ট্রি প্ল্যান্টেশন এন্ড মাল্টিপারপাস কোঅপারেটিভ। যদি আমি ধরে নেই যে মাল্টিপারপাসের অনুমোদিত মূলধন 1400 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 1381 কোটি টাকা সম্ভবত, তাহলে এই 1381 কোটি টাকা সংগৃহীত হয়েছে যাদের মাধ্যমে, তারা হচ্ছে ডায়মন্ড। এই বিনিয়োগকারীদের অভিভাবক হচ্ছে কারা? এই ডায়মন্ড। কেউ কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাস দেখে বিনিয়োগ করে নাই, ডায়মন্ড পিএইচডি দের ক্লোজিং
প্রস্তাবনা, রিকোয়েস্ট বা কমিউনিকেশনের কারণে তারা কি হয়েছে, সেখানে শেয়ার কিনেছে, সম্পৃক্ত হয়েছে। এবং এই মাল্টিপারপাসের টাকা দিয়ে আরো অনেকগুলো প্রতিষ্ঠান কি হয়েছে, তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট থেকে ডেস্টিনির বোর্ড একটা পেয়েছি। সেই বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা যখন উদ্যোগ গ্রহণ করতে যাই তখন আমরা দেখতে পাই যে আমাদের এই কোম্পানির মালিকানাধীন যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের বোর্ড আমাদেরকে করতে হবে, অডিট করতে হবে, সেইখানকার লাভ লস মূল কোম্পানিতে আনতে হবে, দেন আমাদের পক্ষে ডেস্টিনি 2000 লিমিটেডের অডিট করা কি হবে, সম্ভব হবে। তাহলে ওই প্রতিষ্ঠানগুলোর কোনো বোর্ড নেই, বোর্ডের মেয়াদ 2014 সালে সর্বোচ্চ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে ওই প্রতিষ্ঠানগুলোর মালিকানায় মালিক পক্ষকেই তো বোর্ড করতে হবে নাকি? সেই মালিকানায় যদি এই বিনিয়োগকারীদের মালিক যারা, তারা যদি সেই মালিকানায় না আসে তাহলে কিন্তু আসলে মালিক পক্ষ তৈরি হলো না। এখন আমি আশঙ্কা প্রকাশ করি যে আজকে মাল্টিপারপাসের তথাকথিত যদি একটা নির্বাচিত কমিটি হয় এবং সেইখানে যদি এই মালিক পক্ষের সংশ্লিষ্টতা না থাকে, এই মালিক পক্ষ বলতে বিনিয়োগকারীদের মালিক, ডায়মন্ড হচ্ছে বিনিয়োগকারীদের কি মালিক, তারা যদি না থাকে, সিনিয়র পিএইচডিরা যদি না থাকে, তাহলে প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণে আগামী দিনে যে বোর্ডটা তৈরি হবে সেই বোর্ডে এই ডায়মন্ডদেরকে কিন্তু আমরা অংশগ্রহণ বা অন্তর্ভুক্ত করাতে পারবো না। আজকে ধরেন D2K এবং মাল্টিপারপাসের মালিকানাধীন একটা প্রতিষ্ঠান আছে, তাহলে সেখানে বোর্ডটা হবে কিভাবে? D2K থেকে কিছু প্রতিনিধি যাবে, মাল্টিপারপাস থেকে কিছু প্রতিনিধি যাবে, নমিনেটেড ডিরেক্টররা এসে সেখানে একটা কি তৈরি করবে, বোর্ড তৈরি করবে। তাহলে আমি যদি বৈষম্যটাকে দূর করতে চাই তাহলে আমার বিশ্বাস, আমার উচিত, আমি মনে করি যে আমাদের ডায়মন্ড ভাইয়েরা ডেস্টিনি 2000 লিমিটেডের বিভিন্ন বোর্ডে তাদেরকে অন্তর্ভুক্ত করার সময় চলে এসেছে। কারণ আজ থেকে 12 বছর আগে বয়স, পেশা, অভিজ্ঞতা, দক্ষতা আর আজকের বয়স, পেশা, অভিজ্ঞতা, দক্ষতা যদি বিচার করি তাহলে আমরা মনে করি যে আজ থেকে 12 বছর আগে আমরা যা ছিলাম আজকে কিন্তু আমরা অনেক বেশি অভিজ্ঞ, দক্ষ এবং আমরা আরো ভালো পারফর্মার হয়েছি। এবং এখানে কম বেশি ডায়মন্ড প্রত্যেকেই কোনো না কোনো লিমিটেড কোম্পানির সাথে যুক্ত, আগে যেটা তারা ছিলেন না। তার মানে একটা লিমিটেড কোম্পানি পরিচালনা করা বা একটা কোম্পানি পরিচালনা করা তথা একটা ব্যবসা পরিচালনা করার অনেক অভিজ্ঞতা কিন্তু বর্তমানে আমাদের ডায়মন্ড ভাইদের এবং আমাদের শেয়ার হোল্ডার ভাইদের আছে। তাহলে যদি এই ডায়মন্ড শেয়ার হোল্ডারের সমন্বয়ে ভবিষ্যতে আমাদের কোম্পানিগুলোর বোর্ড গঠিত হয় তাহলে আমি মনে করি যে ডেস্টিনির বিনিয়োগকারীদের স্বার্থ সম্পূর্ণভাবে কি হবে, সংরক্ষিত হবে। আর যদি এখানে আমরা যদি আমাদের বিজনেস ওনারদেরকে, ডায়মন্ডদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি তাহলে এই স্বার্থ কিন্তু সংরক্ষিত হবে না। আমি বিগত কমিটির সমালোচনা করব না, কিন্তু মূল্যায়ন করব। মূল্যায়ন এবং সমালোচনার মধ্যে একটা কি আছে, পার্থক্য আছে। বিগত কমিটি যেহেতু রেকর্ড হয় এই জন্য অনেক কথা বলা যায় না। বিগত কমিটি গঠনের প্রক্রিয়ায়ও কিন্তু অনেক টাকা কি হয়েছে, ব্যয় করা হয়েছে। সেই ব্যয়টা মাল্টিপারপাসের ব্যয় হিসেবেই কিন্তু